যখন দেখবা যে তুমি এক লাইন যে বাক্যগুলো আছে সেই বাক্যর ইংরেজি বানাতে পারতেছ, তখন কি করবা, বিভিন্ন ধরনের টপিক চুজ করবা, যেমন গাছ, বুক অথবা মর্নিং ওয়াক। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অফ কীভাবে ইংলিশ শিখবো এই সিরিজ। ওয়েল, আমরা গত যে ভিডিওটা বানাইছিলাম এই সিরিজের সর্বপ্রথম ভিডিও ছিল। অ্যান্ড তুমি যদি নিজে ইংরেজি শিখতে চাও অ্যান্ড বুঝতেছো না যে কীভাবে ইংরেজি শেখা শুরু করবো, ইংরেজি স্পিকিং শেখা, তাহলে ইউ ক্যান ফলো দিস সিরিজ। সো ওইটা যেহেতু ফার্স্ট ভিডিও ছিল অফ দিস সিরিজ, তাহলে তোমরা ওই ভিডিওটা যারা এখনও দেখো না সেই ভিডিওটা দেখতে পারো। কজ আমি নিজে ইংরেজি শিখছি। ওয়েল, দেয়ার ওয়ার নো ওয়ান হু কুড হেল্প মি, কেউ ছিল না আমাকে সাহায্য করার মতন। অ্যান্ড আই ডিডন্ট ওয়ান্ট টু সিক হেল্প ফ্রম এনি ওয়ান, আমি কারো কাছ থেকে হেল্প চাইতে চাইছিলাম না। অ্যান্ড আই ডিসাইডেড টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ অন মাই ওন। আমি নিজে শিখতে চাইছিলাম। সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড দ্যাট আমাকে শিখতে হবে নিজে। মানুষ যদি পারে, ওয়াই আই কান্ট, আমি কেন পারবো না? সো এই ডিটারমিনেশন নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে আমি শেখা শুরু করেছিলাম। মাঝখানে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল, বাট ফাইনালি অ্যাজ ইউ ক্যান হিয়ার আই ক্যান স্পিক ইন ইংলিশ। বাট ওয়েন আই স্টার্টেড, যখন আমি শুরু করছিলাম, আই কুড নট স্পিক আ সিঙ্গেল সেন্টেন্স প্রপারলি ইন ইংলিশ। আমি যে একটা সেন্টেন্স ইংরেজিতে বলবো সঠিকভাবে সেটাও পারতাম না। বাট with hard work, with lots of practice, with lots of struggle, I can now speak in English. সো যখন আমি ইংরেজি শিখতেছিলাম, আমি অনেক ভিডিও দেখছিলাম, আমি বুঝতেছিলাম যে কীভাবে ইংরেজি শেখা শুরু করব, কোনটা দিয়ে শুরু করব। আমি যেহেতু নিজে এটা শিখছি ইংরেজি স্পিকিং, সো আমি এখন জানি যে একজন যদি এখন নতুন জিরো থেকে শুরু করে তাহলে তার কোনটা দিয়ে শুরু করা উচিত। অ্যান্ড ইন দ্য লাস্ট ভিডিও অ্যান্ড ফার্স্ট ভিডিও আমি কথা বলছিলাম যে তুমি যদি একেবারে জিরো থেকে শুরু করতে চাও তাহলে তোমার সর্বপ্রথম কি করা উচিত। ওকে, সো ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচ দ্যাট ভিডিও yet, then go and watch that video. ওকে, যাও ওই ভিডিওটা দেখে আসো। ওই ভিডিওতে আমরা কথা বলছিলাম যে আমরা কিভাবে ভোকাবুলারি শিখবো, যেটা ছিল আমাদের ইনিশিয়াল স্টেপ বা প্রথম স্টেপ। ওকে, সো ভোকাবুলারি শেখা হয়ে গেছে তোমার এখন। তো এখন তোমার কাজ কি? সো দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ অফ লার্নিং ইংলিশ স্পিকিং। এই সেকেন্ড স্টেপে আসা তোমার উচিত এখন কিভাবে সেন্টেন্স বানায় সেটা শেখা। ইউ হ্যাভ টু লার্ন হাউ টু মেক সেন্টেন্সেস অন ইউর ওন। নিজে কীভাবে সেন্টেন্স বানাইবা সেটাই তোমাকে এখন শিখতে হবে, কারণ তোমাকে তো এখন প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি রিকোয়ার্স প্র্যাকটিস। ইংরেজি স্পিকিং শিখতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস তুমি তখনই করতে পারবা যখন তুমি কী করতে পারবা, নিজে বাক্য তৈরি করতে পারবা। সো এখন তোমার ভোকাবুলারি আছে, তুমি ভোকাবুলারি শিখতেছো, বাট তুমি জানো না কীভাবে সেন্টেন্স মেক করতে হয়। সো এখন তোমার কাজ হলো তুমি সেন্টেন্স মেকিং শিখবা। সো সেন্টেন্স মেকিং শিখতে হলে তোমাকে ফার্স্টে কী করতে হবে, টেন্স শিখতে হবে, টেন্সের ব্যবহার শিখতে হবে। ওয়েল, টেন্সের মধ্যে দুইটা জিনিস আছে, জানো কি? আমার মনে হচ্ছে তোমার মনের মধ্যে একটা কোয়েশ্চেন রাইজ হয়েছে যে কোন দুইটা জিনিস। ওয়েল, আমি বলতেছি, ঘাবড়ানোর কিছু নাই, আমরা সবাই জানি, জাস্ট এখন মাথায় আসতেছে না বা বুঝতেছো না তোমরা। ওয়েল, টেন্সের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো ডেফিনেশন, একটা হলো স্ট্রাকচার। স্ট্রাকচার কেন ব্যবহার করা হয় বা কী কাজে ব্যবহার করা হয়? সেন্টেন্স মেকিংয়ের জন্য। তাহলে ডেফিনেশনের কী প্রয়োজন? ওয়েল, ডেফিনেশনের গুরুত্ব এখানে সবচেয়ে বেশি। কেন? কারণ মনে করো তুমি যেহেতু টেন্স 12 প্রকার অ্যান্ড তুমি 12টা প্রকারই জানো, অ্যান্ড 12টা প্রকারের স্ট্রাকচার তোমার মুখস্থ, বাট তুমি কোন স্ট্রাকচার কখন ব্যবহার করবা এটা তখনই বুঝতে পারবা যখন তোমার ডেফিনেশন সম্পর্কে ভালো ধারণা থাকবে। যেমন মনে করো একটা কথা বললাম আমি, যে এখন আমি কথা বলতেছি বা কাজ করতেছি, এই কথাটা তুমি কোন স্ট্রাকচার দিয়ে, 12টা স্ট্রাকচার আছে না, 12টা স্ট্রাকচারের কোন স্ট্রাকচার দিয়ে বানাবা? ওয়েল, এটা তখনই বুঝতে পারবা যখন তোমার ডেফিনেশন সম্পর্কে ভালো ধারণা থাকবে। ডেফিনেশন মানে কি? ওই যে টেন্সের যে সংজ্ঞাগুলো থাকে, 12টা টেন্সের 12টা স্ট্রাকচারের পাশাপাশি 12টা সংজ্ঞাও আছে। সো ওই সংজ্ঞাগুলো ভালো মতন মাথায় রাখবা, যাতে তুমি বুঝতে পারো কখন বা কোন কাজের ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারটা বা কোন টেন্সটা ব্যবহার করব। টেন্স ব্যবহার করা মানে ওই টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করা। ওকে, মনে করো আমি কথা বলতেছি বা আমি কাজ করতেছি, তাহলে এই কাজটা আমি কোন টেন্স দিয়ে বানাবো ইংরেজি? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? যখন কোনো একটা কাজ বর্তমানে চলছে বোঝায়, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা বুঝতে পারলাম যে এই কাজটা চলতেছে বর্তমানে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমাকে এই বাক্যটার ইংরেজি বানাতে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সো এইভাবে আমরা একটা বাক্যের টেন্স আইডেন্টিফাই করে তারপর ওই টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে
ওই বাক্যটার ইংরেজি বানাবো। যদি তাও না পারো সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি এটা কিভাবে বানাতে হয় বা কিভাবে একটা বাংলা থেকে ইংরেজি করবা ধাপ বাই ধাপ আমি সেটা দেখাই দিব অন্য একটা ভিডিওতে যদি প্রয়োজন হয়। আর যদি তুমি অলরেডি পারো সেক্ষেত্রে দরকার নাই তো। ওকে, তো আশা করি বুঝতে পারছো ডেফিনেশনের কী প্রয়োজন অ্যান্ড স্ট্রাকচারের কী প্রয়োজন। ওকে, তোমাকে অবশ্যই কিন্তু আবার বলতেছি যে ভালোভাবে ডেফিনেশন সম্পর্কে ধারণা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি বুঝতে পারবে না যে আমি কোন স্ট্রাকচারটা কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করব। ওকে, বুঝতে পারছি। সো এখন মনে করো তুমি টেস্ট শিখলা, তারপর কি করবা, আস্তে আস্তে তুমি নিজে নিজে ইংরেজি বাক্য বানানো শিখবা। কিভাবে? তুমি কি করবা, প্রথমে একটা লাইন চুজ করবা, যে কোনো একটা কাজ। ওকে, মনে করো রান্না করা, আমি এখন রান্না করি, রান্না করতেছি, রান্না করব বা রান্না করেছিলাম। ফার্স্টে এই যে বাংলা বাক্যটা এটার টেন্স আইডেন্টিফাই করবা, তারপর ওই টেন্স দিয়া এটাকে ইংরেজি বানাবা। ওকে, চেষ্টা করবা। যখন দেখবা যে তুমি এক লাইন যে বাক্যগুলো আছে সেই বাক্যর ইংরেজি বানাতে পারতেছো, তখন কি করবা, বিভিন্ন ধরনের টপিক চুজ করবা, যেমন গাছ, বুক, অথবা মর্নিং ওয়াক, ওকে, অথবা আর্লি রাইজিং, এই সকল ধরনের টপিক বাছাই করবা এবং ওই টপিক রিলেটেড বাংলা বাক্য লিখবা অনেকগুলা ছোট প্যারাগ্রাফের মতন। তারপর কি করবা, ওই যে ছোট প্যারাগ্রাফটা লিখলা সেটার ইংরেজি বানাবা নিজে নিজে। ওয়েল, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে তুমি বাংলা একটা প্যারাগ্রাফ বানাইলা ছোট্ট, এই প্যারাগ্রাফটার ইংরেজি বানানোর আগে তুমি কি করবা, তোমার একটা কাজ আছে, সেই কাজটা কি, তুমি এই যে প্যারাগ্রাফটা যেটা তুমি নিজে নিজে বানাইছো এই প্যারাগ্রাফটার মধ্যে দেখবা যে কোন কোন শব্দটা বাংলা শব্দটার ইংরেজি তুমি জানো না। ভালোভাবে চেক করার পর যেটা যেটা মনে হবে যে তুমি এটার ইংরেজি জানো না সেটার ইংরেজি আগে জেনে নিবা, তারপর তুমি পুরো প্যারাগ্রাফটার ইংরেজি বানানোর চেষ্টা করবা নিজে নিজে। বুঝতে পারছো? অনেকে আবার কি করবে, চ্যাট জিপিটিকে অথবা জিমিনাইকে বলবে যে আমাকে বানায় দাও এই টপিকের উপরে একটা ছোট্ট প্যারাগ্রাফ, তারপর সেটা সে দেখে দেখে ইংরেজি করবে। না, এটা করতে পারো, বাট এটা অত বেশি ইফেক্টিভ হবে না। কেন? কারণ পরবর্তীতে যখন তুমি নিজে নিজে ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করবা তখন কিন্তু প্রত্যেকটা জিনিস তোমার নিজে নিজে ভেবে ভেবেই বলা লাগবে। আর তুমি যদি আগে থেকে এগুলো বিষয় নিয়ে ভাবো, ভেবে ভেবে বাক্য বানাও যেভাবে আমি বললাম, সেক্ষেত্রে তোমার ওই টপিক নিয়ে কথা বলতে সহজ হবে। বাট তুমি যদি প্রথমেই চ্যাট জিপিটি বা এআই থেকে হেল্প নাও তাহলে ওই বিষয় সম্পর্কে তোমার মানে বেশি ব্রডলি থিঙ্কিং করতে পারবা না। বুঝতে পারছো? তখন তোমার এআই এর উপর ডিপেন্ড করা লাগবে। মনে করো আমি বই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো বাংলায়, আমি চ্যাট জিপিটিকে বললাম তুমি আমাকে বানায় দাও, সে বানায় দিচ্ছে, তারপর আমি সেটা ইংরেজি বানাইলাম। এইভাবে আমি করতে পারি। বাট আমি যদি নিজে নিজে ভাবি যে আসলে বই সম্পর্কে কী কী লিখতে পারি, আচ্ছা এটা এটা এটা, তাহলে আমার কি হলো, ওই বই কেন্দ্রিক আমি অনেক কিছু, আমার ব্রেন কাজ করলো, চিন্তা ভাবনা করলো যে কী কী বাক্য হইতে পারে বা কী কী বাক্য বানাতে পারে। আমি অলরেডি আমার ব্রেনকে তাহলে আমি কাজে লাগাইছি ওই বিষয় সম্পর্কিত। তো আমি যখন পরবর্তীতে ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করব তাহলে অলরেডি আমার ব্রেনের মধ্যে আছে যে ওই টপিক রিলেটেড কী কী কথা আসতে পারে, সেক্ষেত্রে আমি খুব সহজেই ইংরেজিতে থিঙ্কিং করতে পারবো। বাট আমি যদি ওই চ্যাট জিপিটি থেকে বা এআই থেকে হেল্প নিতাম তাহলে পরবর্তীতে যখন আমি ওই বিষয় নিয়ে ইংরেজিতে কথা বলতে চাইতাম, আমি ওই বিষয় সম্পর্কে বেশি কথা বলতে পারতাম না, কারণ এই বিষয় সম্পর্কে আমি আগে থিঙ্কই করি নাই। ওকে, সো তোমার ব্রেনকে কাজে লাগাও, ব্রেনকে কাজ করতে দাও, সবসময় শর্টকাট খুঁজো না। এখন তোমার টেন্স শেখা শেষ এবং তুমি ইংরেজি বাক্য বানাতে পারো, বাট সব বাক্য তুমি টেন্স দিয়ে বানাতে পারবে না। এখন এই কথাটা শুনলে তোমার মনে হতে পারে টেন্স ছাড়া কীভাবে বাক্য বানাবো, তাহলে আর কী কী ওয়েতে বাক্য বানানো যায়? ওয়েল, তুমি যদি সেন্টেন্স মেকিংয়ে পারদর্শী হতে চাও একেবারে, সেক্ষেত্রে তোমার ভয়েস সম্পর্কেও ধারণা থাকতে হবে, বিশেষ করে প্যাসিভ ভয়েস। কারণ প্যাসিভ ভয়েস রিলেটেড যে বাক্যগুলো হয়ে থাকে সে বাক্যর স্ট্রাকচারটা একটু ভিন্ন হয় টেন্স থেকে, যেটা টেন্সেরই একটা অংশ, বাট সেটার স্ট্রাকচারটা একটু ভিন্ন নর্মাল টেন্স থেকে। ওকে, সেই বাক্যগুলো কি বা প্যাসিভ ভয়েসটা কি এটা যদি তুমি না জানো সেক্ষেত্রে আমি অন্য একটা ভিডিও বানাবো সেটা নিয়ে, এবং সেই ভিডিওতে প্যাসিভ ভয়েস কি, টেন্স থেকে কি পার্থক্য ওর, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি তোমাকে বললাম যে তোমার টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকলে বা তোমার যদি মনে হয় যে আমার টেন্স সম্পর্কে অনেক ভালো ধারণা আছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই ভয়েস, বিশেষ করে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো দেখবা বা প্যাসিভ ভয়েস দিয়ে কীভাবে বাক্য বানাতে হয় বা কখন এই প্যাসিভ ভয়েসের ব্যবহার হয় বাক্য বানানোর ক্ষেত্রে সেটা জানবা। ওকে, যদি টেন্স আর ভয়েস সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে আশা করি তুমি সকল ধরনের বাক্য ইংরেজিতে বানাতে পারবা। আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে নিজে নিজে ইংরেজি বাক্য বানাতে হলে তোমাকে কি কি শিখতে হবে। ওকে, সো দেখা হচ্ছে আমাদের নেক্সট স্টেপে।